সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সাথে আছি কামরুল ইসলাম, সমসাময়িক বিশ্বে আপনাদের সকলকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় মার্কিন ডলার বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এবং অপরিহার্য হয়ে উঠল কিভাবে। মার্কিন ডলার হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি মুদ্রার নাম। এটি বর্তমানে বিশ্বের সর্বাধিক প্রচলিত মুদ্রা। মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও কিছু দেশ ডলারকে সরকারি মুদ্রা হিসেবে ব্যবহার করে। এটি আন্তর্জাতিক দেনা পাওনা মেটানোর মুদ্রা। এটি বহুল প্রচলিত একটি রিজার্ভ কারেন্সি। তবে ইউরো প্রচলনের পর থেকে মার্কিন ডলারের ভূমিকা ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করে। 1995 খ্রিস্টাব্দের হিসাব অনুযায়ী বাজারে 380 বিলিয়ন ডলার চালু আছে, যার 2/3 যুক্তরাষ্ট্রের বাইরে চালু রয়েছে। 2005 খ্রিস্টাব্দ নাগাদ এর পরিমাণ দ্বিগুণ হয়ে 760 বিলিয়ন ডলারে পৌঁছে। এর অর্ধেকই রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে। মার্কিন ডলার বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মুদ্রা। এটি বর্তমান বিশ্বের প্রধান রিজার্ভ মুদ্রা। বিশ্বের মোট অর্থনৈতিক লেনদেনের প্রায় 90% মার্কিন ডলারের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য মার্কিন ডলার প্রায় অপরিহার্য। কিন্তু মার্কিন ডলার কিভাবে অপরিহার্য হয়ে উঠল? এই প্রশ্নের উত্তরটি স্পষ্টভাবে জানতে হলে একটু পুরনো ইতিহাসে ফিরে যেতে হবে আমাদের সবাইকে। মানি বা অর্থকে সাধারণত 3টি ভাগে ভাগ করা যায়। 1 কমোডিটি মানি, 2 রিপ্রেজেন্টেটিভ মানি এবং ফিয়াট মানি। কমোডিটি মানি। কমোডিটি শব্দের অর্থ হচ্ছে পণ্য। কমোডিটি মানি হচ্ছে সেই ধরনের অর্থ যার কোনো অন্তর্নিহিত মূল্য আছে। রিপ্রেজেন্টেটিভ মানি। রিপ্রেজেন্টেটিভ মানি হচ্ছে কাগজি মুদ্রাগুলোর মান কোন রাষ্ট্রের স্বর্ণের ক্ষেত্রবিশেষে রৌপ্যের মজুদের উপর নির্ভর করত। 19 শতাব্দীর মধ্যে বিশ্বের অধিকাংশ উন্নত রাষ্ট্র স্বর্ণমান অর্থাৎ গোল্ড স্ট্যান্ডার্ড গ্রহণ করে। এই ব্যবস্থায় স্বর্ণের মূল্য নির্দিষ্ট করে দেওয়া হয় এবং এই নির্দিষ্ট মূল্যে যে কোনো সময় যে কোনো পরিমাণ কাগজি মুদ্রাকে স্বর্ণে রূপান্তরিত করা যেত। অর্থাৎ যে কোনো সময়ে নির্দিষ্ট পরিমাণ কাগজি মুদ্রার পরিবর্তে নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ পাওয়া যেত। ফিয়াট মানি 19 শতাব্দীতে ব্রিটেন ছিল বিশ্বের প্রধান অর্থনৈতিক শক্তি এবং বৃহৎ সাম্রাজ্য। তাদের স্বর্ণের মজুদ ছিল সবচেয়ে বেশি। এজন্য ব্রিটিশ মুদ্রা পাউন্ড স্টার্লিং ছিল সে সময়ে সবচেয়ে শক্তিশালী মুদ্রা এবং বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে এটিকে ব্যাপকভাবে ব্যবহার করা হতো। কিন্তু 1970-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়। প্রথম বিশ্বযুদ্ধের ব্যয় নির্বাহের জন্য রাষ্ট্রগুলো তাদের স্বর্ণ মজুদের ভিত্তিতে যে পরিমাণ মুদ্রা ছাপানো যেত তার চেয়ে অনেক বেশি পরিমাণে কাগজে মুদ্রা ছাপাতে শুরু করে। অন্যদিকে যুদ্ধের প্রথম 3 বছর মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে অংশগ্রহণ থেকে বিরত থাকে এবং ইউরোপীয় রাষ্ট্রগুলোর নিকট সামরিক সরঞ্জাম ও রসদপত্র রপ্তানি করে নিজেদের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করে তোলে। তারা এখানে বুদ্ধির খেলা দেখায়, যুদ্ধে সরাসরি অংশগ্রহণ না করে। প্রথম বিশ্বযুদ্ধ শেষে ব্রিটেন সহ অধিকাংশ রাষ্ট্র স্বর্ণমান পরিত্যাগ করতে বাধ্য হয়। অর্থাৎ তখন থেকে আর সেসব রাষ্ট্রের মুদ্রা স্বর্ণের উপর নির্ভরশীল ছিল না। মুদ্রার মানকে বাজারের হাতে ছেড়ে দেওয়া হয়, যেটাকে অর্থনীতির ভাষায় ফ্রি ফ্লোটেশন এক্সচেঞ্জেস বলা হয়। এ ধরনের মুদ্রা যেগুলো কোনো পণ্যের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট নয়, অর্থাৎ এখন আর স্বর্ণের মূল্য নির্দিষ্ট রইল না, বরং সেটি চাহিদা ও যোগানের উপর নির্ভরশীল হয়ে পড়ল। বাংলাদেশি টাকার মান কোনো ধাতু বা পণ্যের উপর নির্ভরশীল নয়, এজন্য এটি ফিয়াট মানি। অর্থাৎ হাওয়া
বর্তমানে পৃথিবীর প্রতিটি দেশেই এই হাওয়ার উপর চলছে। কিন্তু মার্কিন ডলার তখনও ফিয়াট মানিতে পরিণত হয়নি। এটি তখনও ছিল স্বর্ণমানের সঙ্গে সংশ্লিষ্ট, অর্থাৎ কমোডিটি মানি। তদুপরি মার্কিন অর্থনীতি ছিল বিশ্বের বৃহত্তম এবং মার্কিন ব্যাংকিং ব্যবস্থা ছিল সবচেয়ে নির্ভরযোগ্য এবং প্রত্যেকটা দেশই বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে মার্কিন ব্যাংকিং ব্যবস্থাকে নির্ভরযোগ্য মনে করে। অন্যদিকে যেসব রাষ্ট্র ফিয়াট মানির প্রচলন ঘটিয়েছিল তারা তাদের স্বর্ণের মজুদ বৃদ্ধি করার ক্ষেত্রে সাফল্য অর্জন করেনি। মার্কিন ডলার যেহেতু তখনও স্বর্ণের সঙ্গে সংশ্লিষ্ট ছিল, তাই ডলারকে তারা বেশি নির্ভরযোগ্য হিসেবে বিবেচনা করে এবং এটিকে আন্তর্জাতিক বাণিজ্যে অধিক হারে ব্যবহার করতে শুরু করে। এখানেও তারা তাদের প্ল্যান মাফিক বুদ্ধির খেলা দেখায়। ফলে মার্কিন ডলার বিশ্ব বাণিজ্যের মাধ্যম তথা রিজার্ভ মুদ্রায় পরিণত হয়। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে অধিকাংশ রাষ্ট্রের মুদ্রাই ছিল ফিয়াট মানি, যেগুলো কোনো অন্তর্নিহিত মূল্য ছিল না, অর্থাৎ হাওয়া। এজন্য তারা পরস্পরের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে মার্কিন ডলার ব্যবহার করতে আরম্ভ করে, কারণ ডলার তখনও স্বর্ণের সঙ্গে সংশ্লিষ্ট ছিল। এর ফলে মার্কিন ডলার পরিণত হয় বৈশ্বিক রিজার্ভ মুদ্রায়। অত্যন্ত বিশ্বস্ত মুদ্রায় পরিণত হয় এই মার্কিন ডলার। এ সময় মার্কিন যুক্তরাষ্ট্র তার স্বর্ণ মজুদ বৃদ্ধি করতে শুরু করে। মার্কিন যুক্তরাষ্ট্র তার রপ্তানিকৃত দ্রব্যাদির বিনিময়ে স্বর্ণ ছাড়া অন্য কিছু গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হলে অনেকটা প্রথম বিশ্বযুদ্ধের ঘটনার পুনরাবৃত্তি ঘটে। যুদ্ধের প্রথম প্রায় 2.5 বছর যুক্তরাষ্ট্র যুদ্ধে অংশগ্রহণ করা থেকে বিরত থাকে এবং যুদ্ধরত রাষ্ট্রগুলোর কাছে প্রচুর পরিমাণে সামরিক সরঞ্জাম ও রসদপত্র বিক্রি করতে থাকে। যথারীতি এ সময় যুক্তরাষ্ট্র তার রপ্তানিকৃত দ্রব্যাদির বিনিময়ে স্বর্ণ ছাড়া অন্য কিছু গ্রহণ করতে অস্বীকৃতি জানায় এবং এই নীতির ফলে তাদের স্বর্ণ মজুদ ফুলে ফেপে ওঠে। 1947 সালে বিশ্বের মোট মজুদকৃত স্বর্ণের 70% মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তগত হয়। অবশ্য 1950 এবং 1960 এর দশকে পশ্চিম ইউরোপীয় রাষ্ট্রগুলো ও জাপান বিশ্বযুদ্ধের ফলে সৃষ্ট দুর্দশা কাটিয়ে উঠতে সক্ষম হয় এবং তারা তাদের মজুদকৃত মার্কিন ডলারের বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে স্বর্ণ কিনতে শুরু করে। এর ফলে মার্কিন স্বর্ণ মজুদ ক্রমশ হ্রাস পেতে থাকে। অন্যদিকে এ সময় ভিয়েতনাম যুদ্ধ এবং মার্কিন রাষ্ট্রপতি লিন্ডন জনসনের গ্রেট সোসাইটি প্রকল্পের ব্যয় নির্বাহের জন্য মার্কিন সরকার বিপুল পরিমাণে কাগজে মুদ্রা ছাপাতে শুরু করে। এর ফলে মার্কিন ডলারের সঙ্গে স্বর্ণের সংযোগ বজায় রাখা ক্রমশ কঠিন হয়ে পড়ে। 1971 সালে মার্কিন রাষ্ট্রপতি রিচার্ড নিক্সন বিশ্ব অর্থনীতিতে বড় একটি ধাক্কা দেন, যেটি নিক্সন শক নামে পরিচিতি অর্জন করে। তিনি ঘোষণা করেন যে এখন থেকে আর মার্কিন ডলারের সঙ্গে স্বর্ণের কোনো সংযোগ নেই, অর্থাৎ এখন আর রাষ্ট্রগুলো চাইলে নির্দিষ্ট পরিমাণে মূল্যে মার্কিন ডলারের বিনিময়ে স্বর্ণ কিনতে পারবে না। মার্কিন ডলারও বিশ্বের অন্যান্য রাষ্ট্রের মুদ্রাগুলোর মতো ফিয়াট মানিতে পরিণত হয়। এর মধ্য দিয়ে কার্যত মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বৈশ্বিক অর্থনৈতিক আধিপত্যকে ধরে রাখার প্রচেষ্টা চালায় এবং আরও একটি খেলা শুরু করে বিশ্ব অর্থনীতিতে। মার্কিন ডলারকে যখন ফিয়াট মানিতে পরিণত করা হলো, তখন অন্য রাষ্ট্রগুলো কেন মার্কিন ডলারকে রিজার্ভ মুদ্রা হিসেবে ব্যবহার করা বন্ধ করলো না? এই প্রশ্ন রইল আপনাদের কাছে। কেন তারা এখনো এই কাগজ মুদ্রাকে আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করছে? এটির উত্তর কিছুক্ষণ পরেই আমরা পাবো। সে সময়ে মার্কিন অর্থমন্ত্রী জন কনলি পশ্চিম ইউরোপীয় রাষ্ট্রগুলোর অর্থমন্ত্রীদের সাথে বৈঠকের সময় এই প্রসঙ্গে বলেছিলেন, ডলার আমাদের মুদ্রা, কিন্তু তোমাদের সমস্যা। এর উত্তর হচ্ছে, যখন এই নিক্সন শক কার্যকর হয় তখন মার্কিন যুক্তরাষ্ট্র ছিল বিশ্বের প্রধান রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তি। এমন কোন রাষ্ট্র ছিল না যেটি রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাবের দিক থেকে
যুক্তরাষ্ট্রের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে। তাছাড়া বিভিন্ন অভ্যন্তরীণ সমস্যা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র তখন ছিল রাজনৈতিক ও অভ্যন্তরীণভাবে অনেক স্থিতিশীল। মার্কিন ব্যাংকগুলোর উপর তখনও ব্যবসায়ীদের আস্থা তুলনামূলকভাবে অনেক বেশি ছিল। সর্বোপরি মার্কিন ডলারকে পরিত্যাগ করে বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য নতুন একটি রিজার্ভ মুদ্রার প্রয়োজন হতো। কিন্তু মার্কিন ডলারের পরিবর্তে কোনো মুদ্রাকে রিজার্ভ মুদ্রা হিসেবে গ্রহণ করা হবে এই ব্যাপারেও বিশ্বের রাষ্ট্রগুলোর মধ্যে কোনো ঐক্যমত্য ছিল না, কোনো রকমের একতা ছিল না তাদের মধ্যে। এবং এইটাকে বাদ দিয়ে নতুন কোনো রিজার্ভ মুদ্রা হিসেবে পৃথিবীতে নতুন কোনো রিজার্ভ মুদ্রা প্রচলন করার জন্য তাদের মধ্যে কোনো চেষ্টাও ছিল না। ফলে মার্কিন ডলারের একাধিপত্যকে কোনো বাধার সম্মুখীন হতে হয়নি। স্বভাবতই বিশ্ব অর্থনীতিতে মার্কিন ডলারের এই আধিপত্যকে মার্কিন সরকার নিজেদের ভূ রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য ব্যবহার করে এবং এখনো করছে। বিশ্লেষকদের মতে মার্কিন ডলারের আধিপত্যকে অপসারণ করা এত সহজে সম্ভব হবে না, কারণ একে তো মার্কিন রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব এখনো অত্যন্ত ব্যাপক, তদুপরি মার্কিন ব্যাংকিং ব্যবস্থার উপর অন্যান্য রাষ্ট্রগুলোর যে আস্থা আছে, অন্য কোনো রাষ্ট্রের ব্যাংকিং ব্যবস্থার উপর তাদের অতটা আস্থা নেই। তবে বর্তমানে রাশিয়া, চায়না এবং অন্যান্য দেশ এই মার্কিন ডলারকে পরিত্যাগ করার জন্য অন্য কোনো সুইফট সিস্টেম এবং অন্য কোনো মুদ্রাকে বাণিজ্যের মাধ্যম হিসেবে ব্যবহার করার জন্য তারা চেষ্টা করছে এবং তারা অনেক দূর পর্যন্ত এগিয়েও গেছে। সুপ্রিয় বন্ধুরা, মার্কিন ডলার বর্তমান পৃথিবীতে একটা বিষাক্ত মুদ্রার নাম। পৃথিবীর প্রায় প্রত্যেকটা দেশই এই মার্কিন ডলারকে পরিত্যাগ করার জন্য চেষ্টা করছে। বিশ্লেষকদের মতে খুব শীঘ্রই এই ডলারকে পরিত্যাগ করা সম্ভব হবে না, তবে অদূর ভবিষ্যতে এই ডলারের বিকল্প হিসেবে এবং মার্কিন মূল্যকের সুইফট সিস্টেমকে টেক্কা দিয়ে অন্য কোনো সুইফট সিস্টেম এবং মুদ্রা ব্যবস্থা চালু হবে এই আশায় পৃথিবীর রাষ্ট্রগুলো করছে। সুপ্রিয় বন্ধুরা, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি কামরুল ইসলাম এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।